উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষ হলে সীমিত যুদ্ধ হবে না। এটা এমন একটি লড়াই হবে যে মাসের পর মাস টিকে থাকতে পারে। আপনি প্রচুর আর্টিলারি এবং B-52, B-1, B-2 বিমান থেকে ব্যাপক গোলাবর্ষণ দেখবেন। আপনি এমন এক ধ্বংসরূপ দেখতে পাবেন যা আমরা সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা কোরিয়ান যুদ্ধের পুরনো সিনেমায় দেখি। এটা একটি অত্যন্ত নির্মম, অত্যন্ত প্রাণঘাতী শাসন ব্যবস্থা। কোরিয়ার উপদ্বীপে যদি সামরিক সংঘর্ষ ঘটে তাহলে এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে আমরা সম্ভাব্যভাবে বিশ্বের দ্বিতীয়, তৃতীয় ও একাদশ বৃহত্তম অর্থনৈতিক শক্তিকে যুদ্ধক্ষেত্রে দেখব। লড়াইয়ের পরিসর এমন কোনো কিছুর চেয়ে বেশি হবে যা আমরা কোরিয়ান যুদ্ধের পর থেকে কেবল কোরিয়ার উপদ্বীপেই নয়, বিশ্বব্যাপী দেখেছি। জনসাধারণের মধ্যে এমন কিছু ভুল ধারণা আছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যেও, যেমন উত্তর কোরিয়ার সঙ্গে সীমিত যুদ্ধ বা কোনো সার্জিক্যাল স্ট্রাইক, ব্লাডি নোজ আক্রমণ করা সম্ভব যা বড় ধরনের জনহানি ঘটাবে না। সেটা কেবল সত্য নয়। মনে রাখবেন, উত্তর কোরিয়ার কাছে রয়েছে প্রায় 1.2 মিলিয়ন সদস্যের সেনাবাহিনী, প্রায় 6,500টি আর্মড যানবাহন এবং ট্যাঙ্ক, প্রায় 12,000টি আর্টিলারি ইউনিট, প্রায় 5,000 টনের রকমের রাসায়নিক অস্ত্র। যদি যুদ্ধ পুনরায় শুরু হয় তখন রক্ত ও সম্পদের খরচ এমন মাত্রায় হবে যা আমরা 1953 সালের পর দেখিনি। প্রথম দিন থেকে উত্তর কোরিয়া সম্ভবত রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে, সম্ভবত হাজার হাজার নাকি 10,000-এরও বেশি রাউন্ড। আমরা সিউলে প্রায় 25 মিলিয়ন মানুষকে নিয়ে কথা বলছি। এখানে শুধুমাত্র কোরিয়ান নাগরিক নেই, বিশ্বের নানা স্থান থেকে মানুষ এখানে আছে। প্রথম কয়েকদিনের মধ্যে সম্ভবত প্রায় 1 লাখ মানুষ নিহত হতে পারে এবং এরপরে শুধুমাত্র প্রচলিত আক্রমণের ফলেই প্রতিদিন প্রায় 10,000 জনের মৃত্যু হতে পারে। এটা নিজেই চিন্তার যথেষ্ট কারণ। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যেমন উদাহরণস্বরূপ প্রেসিডেন্ট ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে হবে তারা কিভাবে এর প্রতিবাদ করবে। গত 65 বছরে উত্তর কোরিয়া কখন আক্রমণ করবে তা নির্ধারণ করার জন্য সুবিধাজনক পরিস্থিতির অপেক্ষা করে এসেছে। কোনো সময় সে সুবিধাজনক অবস্থায় বা যখন আর কোনো বিকল্প থাকবে না, তখন হয়তো দক্ষিণ কোরিয়া আক্রমণ করে উপদ্বীপটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একত্রীকরণ করতে চাইবে। একমাত্র উদ্দেশ্য হবে কিম পরিবারের শাসন ব্যবস্থার টিকে থাকা নিশ্চিত করা। কোরিয়ায় থাকা সামরিক কমান্ডারদের ধারণা অনুযায়ী তারা প্রথম ঘন্টায় প্রায় 5 লাখ আর্টিলারি রাউন্ড, শেল ও রকেট ছুটতে পারে এবং সেই গতিভাবে কয়েক ঘন্টা চালিয়ে যেতে পারে। অবশ্যই দক্ষিণ কোরিয়া প্রতিহত করে তাদের আর্টিলারি ব্যবহার করবে যাতে উত্তর কোরিয়া আর্টিলারি বন্ধ করা যায়। ফলে তারা পিয়ংইয়ংয়ের দিকে বৃহৎ পরিমাণ গোলাবর্ষণ চালাবে, ঠিক যেমন উত্তর কোরিয়া সিওলের দিকে গোলাবর্ষণ চালাবে। দুর্ভাগ্যজনকভাবে বলা যায় যে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের চেয়ে জীবাণুভিত্তিক বা বায়োলজিক্যাল অস্ত্র ব্যবহার করার সম্ভাবনাই বেশি। একজন ব্যক্তি বা কয়েকজন কৌশলগত স্তরের কোনো শহরে আক্রমণ চালাতে পারে, কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় লক্ষ্য করে শত হাজার বা মিলিয়নেরও বেশি অধিক মানুষকে প্রাণঘাতীর মাত্রায় বায়োলজিক্যাল এজেন্টে সংবেদনশীল করে দিতে পারে। এগুলো এতই শক্তিশালী যে 1 বা 2 জন ব্যক্তি যদি অ্যানথ্রাক্সের মতো কোনো পদার্থের 1 কিলোরও কম পরিমাণ ব্যাকপ্যাক স্প্রেয়ার ব্যবহার করে ছড়িয়ে দেয়, তা মিলিয়ন ডোজ তৈরি করতে পারে, লিটল ডোজ, এবং তৎক্ষণাৎ কয়েক হাজার থেকে লক্ষাধিক মানুষকে হত্যা করতে পারে। আসলে কোনো সামরিক আঘাতই উত্তর কোরিয়ানদের মধ্যে এই বিশ্বাসকে আরও জোরদার করবে যে তাদের পারমাণবিক অস্ত্র থাকা জরুরি, যাতে তারা নিজেদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে পারে। ইতিহাসে আমরা একটি ধারণা নিয়ে কথা বলি, ইউজ ইট অর লুজ ইট, অর্থাৎ এটিকে ব্যবহার করো, না হলে হারানোর সম্ভাবনা থাকে। যত তাড়াতাড়ি উত্তর কোরিয়ার ওপর এমনভাবে আক্রমণ শুরু করা হবে যে তারা তাদের অস্ত্র হারিয়ে ফেলতে পারে বলে মনে করবে, তারা সেগুলো ব্যবহার করবে যাতে সেগুলো থেকে কিছুটা লাভ পাওয়া যায়। অনেকেই বলবেন কোরিয়ান উপদ্বীপে শান্তিপূর্ণ একত্রীকরণই সর্বোত্তম পথ, কিন্তু উত্তর কোরিয়ার আকাঙ্ক্ষা মূলত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নীতির সঙ্গে মৌলিকভাবে বিরুদ্ধ। কিম জং উন এমন কেউ নন যে কেবল হারিয়ে যাবে, তাকে কিনে নেওয়া যাবে না। সে সেখানে টিকে থাকতে চায় এবং তার কাছে থাকা অস্ত্র শক্তি ব্যবহার করে অতীব শক্তিশালী প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ দিতে দৃঢ় প্রতিজ্ঞ।